বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে রাইট ফ্রম ভার্বসের ষষ্ঠ পর্ব নিয়ে আলোচনা করব। ষষ্ঠ পর্বে থাকছে পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার ইনডিফিনিট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই তিনটি টেন্স নিয়ে আজ আলোচনা করব এবং এটাই হবে রাইট ফ্রম ভার্বসের উপর শেষ পর্ব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো আমার পেছনের ক্লাসগুলি দেখোনি, তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে পিছনের ক্লাসগুলি দেখে নেবে। তো আজকে আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতা কলম নিয়ে বসে যাও। দুই সেন্টেন্সের মধ্যে অথবা দুটি সেন্টেন্সের মধ্যে আফটার কিংবা বিফোর থাকলে পাস্ট পারফেক্ট টেন্স বোঝাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সুবিধার্থে আবার বলছি, দুটি সেন্টেন্সের মধ্যে আফটার কিংবা বিফোর থাকলে পাস্ট পারফেক্ট বুঝবে। মনে রাখতে হবে যে আফটার এর পরবর্তী বাক্যটি পাস্ট পারফেক্ট হয়। আফটার এর পরবর্তী বাক্যটি পাস্ট পারফেক্ট সেন্টেন্স হয় এবং বিফোর এর আগের বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং এদের অপর বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ আফটারের পরে হেড এবং বিফোরের আগে হেড বসবে। কোনো সেন্টেন্সে যদি আফটার থাকে তাহলে এই আফটারের পরে যে সেন্টেন্সটি হবে তাতে হেড ব্যবহৃত হবে এবং যদি বিফোর থাকে তাহলে বিফোরের পূর্বে হেড বসবে। পাস্ট পারফেক্ট টেন্সকে চেনার জন্য এখানে তিনটি ফরম্যাট উল্লেখ করা হয়েছে। আমি তিনটি ফরম্যাট নিয়েই আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে। প্রথমে আছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। দ্বিতীয় রুলসে আছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। অর্থাৎ প্রথম যেই ফরমেশনটা দেওয়া আছে দ্বিতীয়টাও ঠিক অনুরূপভাবে দেওয়া আছে, তবে এই সূত্র অনুযায়ী যদি কোনো সেন্টেন্স থাকে এবং তারপরে যদি বিফোর থাকে, এই ফরম্যাট ব্যবহার করে যদি কোনো সেন্টেন্স গঠন হয় এবং তারপরে যদি কি থাকে, বিফোর থাকে, তাহলে বিফোরের পরে সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি একটু ক্লিয়ার ভাবে বলি, কোনো সেন্টেন্স যদি বিফোর দ্বারা যুক্ত হয় তাহলে বিফোরের পূর্বে সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরের সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা কয়েকটি উদাহরণ নিয়ে আলোচনা করলে আমাদের বিষয়টি আরও পরিষ্কার হয়ে যাবে। তৃতীয় ফরম্যাটে আছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট। তৃতীয় ফরম্যাটটিতে রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট টেন্স প্লাস অবজেক্ট এবং এই ফরম্যাটে যদি কোনো সেন্টেন্স থাকে তারপরে যদি কি থাকে, আফটার থাকে, তাহলে আফটার পরবর্তী সেন্টেন্সটি হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তাহলে আমরা একটু যদি স্পষ্টভাবে একটু খেয়াল করে দেখি তাহলে হবে
যদি বিফোর হয়, কোনো সেন্টেন্সে যদি বিফোর হয়, তাহলে বিফোরের পূর্ববর্তী সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরবর্তী সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। আর যদি আফটার দ্বারা কোনো সেন্টেন্স সংযুক্ত হয়, তাহলে আফটারের পূর্ববর্তী সেন্টেন্সটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরবর্তী সেন্টেন্সটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা এই তিনটি ফরম্যাটকে কিছু উদাহরণের আলোকে দেখলে অবশ্যই আমাদের আরো একটু পরিষ্কার হয়ে যাবে। যেমন এখানে 1 নাম্বার উদাহরণ লাগছে, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। আমি আমার কাজটিকে শেষ করেছি বিফোর ইউ কেম। তুমি আসার আগে আমি আমার কাজটি শেষ করিয়াছিলাম। তুমি আসার পূর্বে আমি কাজটি শেষ করেছিলাম। তাহলে এখানে হবে আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে সেন্টেন্সে বিফোর রয়েছে, আর বিফোরের পরে একটি সেন্টেন্স রয়েছে, মানে বিফোর দিয়া দুটি সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে। তো আমরা দেখব বিফোরের পূর্বের গঠনটা কি রয়েছে এবং বিফোরের পরে গঠনটা কি হবে। বিফোরের পূর্বে দেখেন এখানে দেওয়া আছে সাবজেক্ট আই, সাবজেক্ট আই এর পরবর্তীতে রয়েছে হ্যাড, এখানে হ্যাড রয়েছে ফিনিশড। ফিনিশ এর ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ হচ্ছে ফিনিশড। তাহলে এখানে আই সাবজেক্ট, হ্যাড যুক্ত এবং ফিনিশড ভার্বের পাস্ট পার্টিসিপল, আর দা ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, যেটা প্রথম ফরম্যাটে রয়েছে, দ্বিতীয় ফরম্যাটেও রয়েছে। দ্বিতীয় ফরম্যাটে বলা হচ্ছে যে সেন্টেন্সটি যদি বিফোর দ্বারা যুক্ত হয় এবং তারপরে যদি কি থাকে, বিফোরের পরে যদি কোনো সেন্টেন্স থাকে, তাহলে সেই সেন্টেন্সটি গঠন হবে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল এবং অবজেক্ট ইত্যাদি। যদি থাকে তাহলে অবজেক্ট অন্যটা থাকবে। তাহলে ইউ কেম, এখানে ইউ হচ্ছে সাবজেক্ট এবং কেম হচ্ছে ভার্বের পাস্ট রূপ। অতএব আমরা এই সেন্টেন্সে বিফোর দ্বারা যুক্ত করার কারণে বিফোরের পূর্ববর্তী যে সেন্টেন্সটি রয়েছে তা হয়েছে পাস্ট পারফেক্ট টেন্স এবং বিফোরের পরবর্তী সেন্টেন্সটি হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন দ্বিতীয় নম্বর উদাহরণটি দেখব। I did the work after you had come. I did the work after you had come. আমি কাজটি করিয়েছিলাম after you had come, তুমি আসার পরে। তাহলে এখানে আফটার তৃতীয় নম্বর সূত্রে বলছে যে কোনো সেন্টেন্স যদি আফটার দ্বারা যুক্ত হয়, তাহলে এই সেন্টেন্সটি আফটারের পূর্ব হবে পাস্ট ইনডিফিনিট টেন্স এবং আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আই সাবজেক্ট, ডিড এটা হচ্ছে ভার্বের পাস্ট রূপ, ভার্বের পাস্ট রূপ। দা ওয়ার্ক কাজটি, এটা অবজেক্ট। আফটারের পরে রয়েছে ইউ হ্যাড কাম। তাহলে সূত্র অনুযায়ী ছিল যে আফটার দ্বারা যুক্ত হলে তার পরবর্তীতে কি থাকবে, প্রথমে সাবজেক্ট থাকবে। তাহলে এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এখানে সূত্রের হেড, এই যে হেড বসেছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে। তাহলে ভার্বের কাম, কামের প্রেজেন্ট ফর্মও কাম, ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে কেম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম। কাম, কেম, কাম। তাহলে এটার অর্থ দাঁড়াচ্ছে তুমি আসার পরে আমি কাজটি করিয়েছিলাম। তৃতীয় নম্বর উদাহরণে আছে হিজ ফাদার হ্যাড ডাইড বিফোর হি ওয়াজ বর্ন। তার জন্মের পূর্বে তার বাবা মারা গিয়েছিল। এখন এখানে এই যে সূত্রটি বলছে হিজ ফাদার, তার বাবা, হ্যাড ডাইড তার বাবা মারা গিয়েছিল। এখানে হিজ, এটা হিজ ফাদার তার বাবা, এটা সাবজেক্ট পুরোটাই। দ্বিতীয়ত রয়েছে হেড। তাহলে আমরা এখন মিলিয়ে নিব সাবজেক্টের পরে হেড কোথায় আছে, দ্বিতীয় ফরম্যাটে আছে সাবজেক্টের পরে হেড। তাহলে হেড থাকলে বা হেড থাকার পরে মূল ভার্ব কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এখানে ডাইড, ডাইডের প্রেজেন্ট রূপ হচ্ছে ডাই, ডাই, ডাইড, ডাইড। তাহলে এখানে পাস্ট পার্টিসিপল রূপ বসছে। বিফোর এর পরবর্তীতে কি হবে, বিফোর থাকলে বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার বর্ন। তাহলে হি ওয়াজ বর্ন, তাহলে ওয়াজ বসেছে এবং বর্ন বসেছে। ওয়াজ ভার্বের কি রূপ বসবে,
past truth, he was born, তার জন্মের পূর্বে। 4 নাম্বার আছে the patient had died, the patient এটা সাবজেক্ট, the patient এটা কি সাবজেক্ট, তাহলে সাবজেক্টের পরে কি বসেছে, হেড বসেছে, তাহলে সাবজেক্টের পরে হেড বসলে তার ভার্বের কি হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ বসবে। এবং যেহেতু সেন্টেন্সটি বিফোর দ্বারা যুক্ত করা হয়েছে, তাহলে বিফোরের পরে যে সেন্টেন্সটি হবে তা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দ্য ডক্টর কেম, কামের পাস্ট রূপ হচ্ছে কেম এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম। তাহলে এটার মূল অর্থ দাঁড়াবে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু উদাহরণ দেওয়া রয়েছে, তোমরা নিজেরাই এগুলিকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। আর এগুলি লেখার জন্য তোমরা আমার ভিডিওটিকে পজ করে নেবে। আর যদি তোমরা চাও তাহলে এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো। এটি এমন একটি বই যে বইটি দ্বিতীয় শ্রেণী থেকে উপরের সকল ক্লাসের জন্য উপযোগী এবং সকল শ্রেণীর শিক্ষার্থীরা এটি পড়ে তাদের দুর্বলতাকে আয়ত্ত কাটিয়ে উঠতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি চলে যাব এখন ফিউচার টেন্সে। ফিউচার ইনডিফিনিট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স, এই দুটি টেন্স নিয়ে আলোচনা করবে এবং এটি হবে আমার রাইট ফর্ম অফ ভার্বসের উপরে ষষ্ঠ পর্ব তথা শেষ পর্ব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই মনোযোগের সাথে দিবে। যদিও আমার উপস্থাপন ততটা সুন্দর না, কিন্তু রাইট ফর্ম ভার্ব শেখার জন্য যেই তথ্যগুলি দরকার আমি তথ্যগুলি চেষ্টা করেছি আমার উপস্থাপনের মধ্যে সংযুক্ত করতে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি রাইট ফর্ম ভার্বের উপর আরও কিছু ভিডিও দিব, যেমন অষ্টম শ্রেণীতে রাইট ফর্ম ভার্ব নিয়ে কোনো প্রশ্ন থাকে না, কিন্তু পড়া তো পড়তে হবে। এসএসসিতে আছে, এইচএসসিতে আছে এবং ডিগ্রিতে ফাজিল শ্রেণীতে অনার্স লেভেলে রয়েছে। তো আমার রাইট ফর্ম ভার্বে থাকবে একাডেমিক পরীক্ষার প্রশ্ন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্নের সমন্বয় নিয়ে আমি একটি শীট তৈরি করব এবং ওই শীটের আলোকে আমি রাইট ফর্ম ভার্ব তৈরি করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার প্রত্যাশা থাকবে, আমার চাওয়া থাকবে যে আমি এরকম একটি ফরম্যাট ব্যবহার করব যে ফরম্যাট থেকে সকল শ্রেণীর শিক্ষার্থীরা রাইট ফর্ম ভার্ব একটু ভালোভাবে শিখতে পারে, যেন তারা মনোযোগ দিয়ে পড়লে তাদের রাইট ফর্ম ভার্ব নিয়ে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমি অনেকের ভিডিও দেখেছি, অনেক ইংরেজি বিশেষজ্ঞ শিক্ষক মহোদয়গণ রাইট ফর্ম ভার্ব নিয়ে এবং ইংরেজির বিভিন্ন রুলস নিয়ে তারা ভিডিও তৈরি করে থাকেন। তো এদের মধ্য থেকে অনেকের ভিডিওটি স্টুডেন্টদের জন্য খুবই যথার্থ হয়। তারা এটাকে বলা চলে একটা নিঃস্বার্থ সেবা। এবং এদের মধ্য থেকে কারো ভিডিও থাকে যে বাণিজ্যিক চিন্তা ভাবনা, এটা আমারটা কোন পর্যায়ে পড়ছে এটা আপনারাই বিবেচনা করবেন। তবে আমি সামনেতে প্রতিটি বিষয়ের যে আলাদা শীট তৈরি করব, এই শীটের আলোকে আমি কিছু ভিডিও তৈরি করব। যদি তোমরা চাও, তোমরা যদি মনে করো যে তোমরা রাইট ফর্ম ভার্ব একটি ভিডিও দেখে শেষ করতে চাও, তাহলে তোমরা আমার ভিডিওগুলি অবশ্যই দেখবে। এবং তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং শেয়ার করে দিবে, যেন প্রত্যেক শিক্ষার্থী আমার ভিডিওগুলিকে পায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করব। কোনো কাজ বা ঘটনা ঠিক এই মুহূর্তের পর থেকে ভবিষ্যতের যে কোনো সময় সংঘটিত হবে, তাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স বোঝায়। এছাড়াও কোনো ভবিষ্যৎ নির্দেশক শব্দ বা ফ্রেজ, যেমন টুমরো, টুনাইট, নেক্সট আওয়ার, ডে, উইক, ইয়ার, অর্থাৎ টু নাইট, নেক্সট আওয়ার, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট 2 weeks, 2 months, 2 years, after 3 days,
3 months, 3 years, next Friday, next Sunday, 2015 etc থাকলে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। তো ফিউচার ইনডেফিনিট টেন্সকে বোঝার জন্য এখানে তিনটি ফরম্যাট ব্যবহার করা হয়েছে: সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট রূপ প্লাস অবজেক্ট। দ্বিতীয় ফরমেশন আছে সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। তৃতীয়তে আছে দেয়ার যোগ উইল বি যোগ নাউন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই তিনটি ফরম্যাটে নিয়ে এর বিপরীতে কি কি উদাহরণ দেওয়া হয়েছে আমরা এগুলি নিয়ে একটু আলোচনা করব। যেমন আই শ্যাল গো টু কলেজ টুমরো, আমি আগামীকাল কলেজে যাব। আমি কোথায় যাব? আমি আগামীকাল কলেজে যাব। সাদি ইমাম উইল গো টু দ্য ইউএসএ নেক্সট ইয়ার, সাদি ইমাম আগামী বছর আমেরিকায় যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে তিনটি ফরম্যাট দেওয়া আছে এর বিপরীতে দুটি উদাহরণ দেওয়া আছে এবং এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। তা আমার মনে হয় শিক্ষার্থীরা, তোমরা যদি একটু মনোযোগ সহকারে এগুলি দেখতে থাকো এবং ভিডিওটি ভালোভাবে খেয়াল করো, যদি মনোযোগের সাথে পড়ো, তাহলে এই উদাহরণগুলি তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি চলে যাব ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে। ফিউচার পারফেক্ট টেন্স নিয়ে ফিউচার পারফেক্ট টেন্স কি আমরা তা প্রথমে বুঝতে হবে। কোন সেন্টেন্স এ বাই যোগ টাইমিং ওয়ার্ড, বাই যোগ টাইমিং ওয়ার্ড, যেমন বাই দ্যাট টাইম, বাই নেক্সট উইক, বাই নেক্সট মান্থ, বাই নেক্সট ইয়ার, বাই দ্য 12th জুলাই, বাই দ্য এন্ড অফ দিস মান্থ ইটিসি থাকলে ফিউচার পারফেক্ট টেন্স বোঝায়। যেমন আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই দ্যাট টাইম, এই সময়ের মধ্যে আমি কাজটি শেষ করিয়া থাকবো। বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হি উইল হ্যাভ বিন ইন ঢাকা, মাস শেষ হওয়ার মধ্যেই আমি ঢাকা যাকে থাকবো। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিছু এক্সাম্পল আছে, এগুলি তোমরা দেখে নিবে এবং এখানে নিজে করার জন্য, প্র্যাকটিস করার জন্য কতগুলি দেওয়া আছে। তোমরা অবশ্যই এগুলি খাতায় লিখে লিখে সলভ করবে। আশা করি তোমরা পারফেক্ট রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। এর মধ্য থেকেও যদি কারো কোনো সমস্যা থেকেই থাকে তাহলে কমেন্টস বক্সে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আমরা চেষ্টা করব তোমাদের এই না পারা বিষয়গুলি সঠিক একটি সমাধান দেওয়ার জন্য। সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকবে এই কামনা করেই আমি আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।